সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ অপরাহ্ন। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম নয়ন। আমি কন্টেম্পোরারি টক এই নামে একটা ইউটিউব চ্যানেল আমি সম্প্রতি ওপেন করেছি। তো আমি ইতিমধ্যে একটা দুটা পরীক্ষামূলক ভিডিও সেখানে দিয়েছি। আহ, বলা যেতে পারে অনেকটা সাহস করে, কিন্তু সেটা দেওয়ার পরে যেটা মনে হলো যে যে বিষয়গুলো নিয়ে কথা বলার চিন্তা আমি করেছি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের প্রায় প্রতিদিনই আহ, বিষয়ে সংশ্লিষ্ট বিষয়গুলো হাজির হচ্ছে। তো যার কারণে সেই বিষয়গুলো নিয়ে বিবেচনা করে যদি আমরা অগ্রাধিকার করে জনস্বার্থের কথা বিবেচনা করে, তারপরে তথ্য প্রচার করার কথা চিন্তা করে, সুস্থ তথ্য প্রচার করার কথা চিন্তা করে, প্রজন্মের সাথে কানেকশন করবার কথা চিন্তা করে, দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের জন্য কন্ট্রিবিউট করার কথা যদি বিবেচনায় করি, তাহলে প্রতিদিনই যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর প্রায় অনেকগুলো নিয়ে কথা বলবার অবকাশ রয়েছে। তো আমরা ইতিমধ্যে দুটো বিষয়ে আলোচনা করেছি। একটি হলো চলমান সংস্কার প্রক্রিয়ায় নারীর আপাত অবিচ্ছিন্নতা এবং তার ইম্প্যাক্টস কি হতে পারে, এবং আরেকটা বিষয়ে আমরা আলাপ করব আজকে। সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি মানে গত 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল সম্পর্কে, এবং খুব প্রসঙ্গক্রমে ফলাফলের পাশাপাশি এর ইম্প্যাক্ট কি হবে, আগামী জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব আছে কিনা, বা নির্বাচনের যে ফলাফল হলো সেই ফলাফলটাকে কিছুটা বিশ্লেষণ করা। তো আমি আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকায় বা নির্বাচনটা যেভাবে কাভার করা হয়েছে, যেভাবে সোশ্যাল মিডিয়াতে তাৎক্ষণিকভাবে এসছে, মেইন স্ট্রিম মিডিয়াগুলো যেভাবে লাইভ টেলিকাস্ট করেছে, তাতে করে নির্বাচন সম্পর্কে একরকম চুলচেরা বিশ্লেষণ যেন মানুষের মধ্যে হয়েছে। কেউ কেউ লিখেছেন, কেউ কেউ টক শোতে কথা বলেছেন, কেউ কেউ এরকম আমার মতো ইউটিউবেও বিষয়গুলোকে সামনে নিয়ে এসছেন। আমি এখানে আলোচনাটাকে মোট 4টি ভাগে করতে চাই। প্রথম হলো এর ফলাফল। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠার পর থেকে, প্রতিষ্ঠার দিন থেকেই ছাত্র সংসদ সেখানে কার্যকর করা হয়েছে বিশ্ববিদ্যালয় আইনে, এবং সেটি 1 বছরের মেয়াদে, যাতে করে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, ছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তথা শিক্ষার্থীদের ভালো মন্দের বিষয়গুলো কিভাবে কমিউনিকেট করতে পারে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কিভাবে তারা কাজটা করতে পারে, এর জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো হলো ডাকসু। এটাকে আমরা ডাকসু নামে পপুলারলি এটাকে চিনলেও এটা পুরো হলো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস সেন্ট্রাল কাউন্সিল, সেন্ট্রাল ইউনিয়ন, সংক্ষেপে ডাকসু। সো স্বাধীনতার পরবর্তী এবং তার আগে ডাকসুর যে ভূমিকা ছিল, বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলন পর্যন্ত ডাকসুতে যেরকম ভূমিকা নেওয়া হতো, তার ভিত্তিতেই কিন্তু ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো ঢাকাতে তো বটেই এবং জাতীয়ভাবেও কিন্তু একটা ঐক্য গড়ে তোলার ব্যাপারে একটা বিশেষ বার্তা। 90 সালে যখন এরশাদ বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে যখন সর্বদলীয় ছাত্র সংগঠন গঠিত হয়, তখন কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন একটি ভিন্ন। এরপরে নূর হোসেনকে হত্যার পর, ডক্টর মিলনকে হত্যার পর, 84 সালে শ্রমিক নেতা ছাত্র নেতা তাজুলকে হত্যার পর, কমরেড তাজুলকে হত্যার পর যে বিপুল পরিমাণ আন্দোলন সংগঠিত হয়েছিল, যে অগ্নিগর্ভ তৈরি হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে, সেইখানের পুরোভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু ছিল। 1991 সালে ডাকসুর সেই নির্বাচনে তৎকালীন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, বিশেষ করে যারা 3 জোটের রূপরেখা তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিল, এবং তখন সারা দেশে
খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দলের যে একটা বিশেষ জোয়ার তৈরি হয়েছিল, তারই প্রেক্ষিতে কিন্তু সেই ছাত্র সংসদে ছাত্রদল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। তারপরে দীর্ঘ প্রায় 30 বছর, 1991 থেকে 2019, এই পুরো সময়টাতে আর কিন্তু 3 জোটের রূপরেখার অন্যতম ছাত্র নেতারা নির্বাচিত হয়েছিলেন। তারা পরবর্তীতে সরকার গঠন করেছিলেন। বিএনপির বিভিন্ন সরকারি দলের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সংসদীয় স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে ছিলেন, দলীয় দায়িত্বে ছিলেন, কিন্তু তারা কেউই আর ছাত্র রাজনীতিকে পুনর্জাগরণ করতে চান। যার কারণে দীর্ঘ 19 বছর পরে 2019-এ যখন ইলেকশন হবে, তখন সেইখানে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ তারা একরকম প্রকাশ্য ইন্টারফেয়ার করে ইলেকশনটাকে নিজেদের পক্ষে নিয়ে নেয় এবং নূর ভিপি নূর নামে এখন যিনি পরিচিত, কিছুদিন আগে তাকে হত করা হয়েছে এবং সে চিকিৎসা নিচ্ছেন। আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন, কিন্তু ওই একটি পথ ছাড়া বাকি সবগুলো কিন্তু ছাত্রলীগ জয়লাভ করে, আমার যদি ভুল না হয়ে থাকে। কিন্তু 19-এর পরে 19-এ যখন ভিপি পজিশনটা তারা হারালো, তখন একটা সিগন্যাল পাওয়া গিয়েছিল যে 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে ভিপি নূরের একটা বিরাট ভূমিকা ছিল। তো তার মানে ছাত্র সমাজ তারা নেতৃত্ব খুঁজছেন, তারা ভয়েস খুঁজছেন যে তাদের পক্ষে কথা বলতে পারবে, কথা বলবে, কথা বলবার তাগিদ অনুভব করবে এবং কথা বলে সেই কথা বাস্তবায়নের জন্য ভূমিকা রাখবে, এরকম মানুষ তারা খুঁজছে। তো সেরকম একজন মানুষ হিসেবে তারা কিন্তু ভিপি নূরকে পেয়ে যায় এবং তারা তাকে ভেবে ইলেক্টেড করে। এই ভয়ে ভীত হয়ে কি না জানি না, পরবর্তীতে আর কোথাও ছাত্র সংসদের নির্বাচন সরকার দেওয়ার সাহস করে না। তাহলে একটি সরকার যখন নিজেদেরকে গণতান্ত্রিক দাবি করছে, একটি সরকার যখন 5 বছর মেয়াদের নিয়ম করে নিজেদের মতো করে ইলেকশন করছে, তো তারা নিজেদের মতো করে সবকিছু করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু 2005 সালে 2024-এর 5ই আগস্ট যে পট পরিবর্তন করে, এটা সারা বিশ্বের বুকে একটি নজির। কোটা বিরোধী একটি আন্দোলন কিভাবে করে একটি জন আন্দোলনের রূপ নিল এবং সেইখানে বিগত সরকারের ফ্যাসিস্ট আচরণগুলোকে কিভাবে মানুষ সামনে নিয়ে আসলো, সেই বিভৎসতার বিবরণ কিভাবে বর্ণিত হলো, কিভাবে ভুক্তভোগী পরিবারগুলো বেরিয়ে আসলো, কিভাবে ভুক্তভোগীদের পক্ষে কাজ করা বিভিন্ন শ্রেণী পেশার রাজনৈতিক দলের মানুষগুলো বেরিয়ে আসলো, কিভাবে গার্মেন্টসের মানুষ বেরিয়ে আসলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বেরিয়ে আসলো, মাদ্রাসার শিক্ষার্থী বেরিয়ে আসলো, নারী বেরিয়ে আসলো, মা বেরিয়ে আসলো, বাবা বেরিয়ে আসলো এবং এক পর্যায়ে তাকে কিন্তু একেবারে পাত্তারি গুটিয়ে কিন্তু দেশ থেকে চলে যাচ্ছে। স্বৈরাচারের এই পতন, ফ্যাসিস্টের এই পতন দেখার পরে যারা আন্দোলনটি সংগঠন করেছিলেন, যেই পক্ষ সেখানে যুক্ত ছিলেন, আমার বিচারে তো প্রায় সারা দেশের মানুষ, কম বেশি কিছু মানুষ পাবে, তারা সবাই কিন্তু একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চেয়েছেন। সেই রাজনৈতিক বন্দোবস্ত এগিয়ে নেওয়ার জন্য, যেহেতু এটা 1, 2, 3, 4 বছরের একটি কার্যক্রম নয়, বরং অনেক একটি দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু অন্তত শুরু করার জন্য যে অন্তর্বর্তী সরকারটি গঠিত হয়েছিল 8 তারিখে অগাস্টের গত বছর, তাদের কাছে মানুষের পাহাড় পরিমাণ প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা যেমন আছে, অন্তর্বর্তী সরকারের সফলতাও তেমন আছে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের নিজস্ব কোনো আউটরিচ নাই, এই সরকারের নিজস্ব কোনো পলিটিক্যাল বেসিস নাই, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই। তারা রেখে যাওয়া সেই আমলাতন্ত্র, সেই পুলিশ, সেই সশস্ত্র বাহিনী, সেই বিডিআর, বিজিবি, সেই প্রতিষ্ঠানগুলো, সেই শক্তিগুলোকে নিয়ে কিন্তু তাদের দেশ চালাতে হচ্ছে। ফলে সেখানে আমরা চাইলেই কিন্তু মনে করতে পারি না যে এই হবে সেই হবে।
তো যা হোক, সেখানে অনেক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, আমলাতন্ত্রের মধ্যে কিছু পরিবর্তন আসছে। ইতিমধ্যে নির্বাচনের একটা একটা তারিখ, অন্তত মাস হিসেবে ঘোষিত হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে। তার মানে এটা তারিখের কাছাকাছি একটি ঘোষণা। সেইটাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আপনারা জানেন যে প্রধানতম রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি, যারা এর আগে 3বার ক্ষমতায় ছিল, যদিও তৃতীয়বারের ক্ষমতা তাদের বিতর্কিত, তাদেরকে অল্প দিনে সেই ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল 15 ফেব্রুয়ারি নির্বাচনে। কিন্তু তারপরও তারা জনপ্রিয়তার দিক থেকে সর্ববৃহৎ রাজনৈতিক দলের এখন সম্ভব। সেই রাজনৈতিক দলের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় যে ম্যাচুরিটি মানুষ আশা করেছিল, তাদের কাছ থেকে যেরকম দায়িত্ব জ্ঞানশীল আচরণ আশা করেছিল, যেরকম রাজনৈতিক প্রোগ্রাম আশা করেছিল, যেরকম রাজনৈতিক কৌশল প্রজ্ঞা আশা করেছিল, সেরকম কিছু পাওয়া গেছে বলে অন্তত ব্যক্তিগতভাবে আমি মনে করি। আপনারা চাইলে এর পক্ষে আমি অসংখ্য কারণ দেখাই। তার মধ্যে দুটো কারণ দেখাই, দুটো না 3টি কারণ দেখাই। একটি হলো যে এখন যে প্রজন্ম নেতৃত্ব দিচ্ছে চিন্তার, এখন যে প্রজন্ম নেতৃত্ব দিচ্ছে এগিয়ে যাওয়ার, সংগঠিত হওয়ার, শাহবাগে যাওয়ার, অথবা অন্যান্য জায়গাগুলোকে প্রতিরোধ করবার, তারা সবাই কিন্তু জেনজি, অর্থাৎ নিউ জেনারেশনের প্রতিনিধি। তাদের লেখাপড়া, তাদের চিন্তা ভাবনা, তাদের নিজস্ব যে ঘরানা, তাদের যে নিজেদের মধ্যে বিতর্ক, তাদের যে ইন্টেলেকচুয়াল লেভেল, তাদের যে পাঠ্য, তাদের যে সোশ্যাল মিডিয়া কানেকশন, তারা যে প্রম্পট, তারা যে টেকনিক্যালি সাউন্ড, এই প্রজন্মকে ধারণ করবার মতো নেতৃবৃন্দ কনভেনশনাল রাজনীতিক দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন এরকম প্রবীণ মানুষদের মধ্যে নেই। বয়সে প্রবীণ হওয়াটা অসুবিধার কিছু নেই, কিন্তু সেই প্রবীণ যদি তার পরের জেনারেশন বা জেনারেশন সময়ের সাথে তার যোগাযোগ ঠিক রাখতে না পারে, তাহলে সেইটা বা সেইভাবে বয়সে প্রবীণ হওয়া হয়তো যাবে, কিন্তু পার্টির স্বার্থে প্রবীণ হওয়া যাবে না। তো তেমনটাই এখানে হয়েছে। দ্বিতীয় কারণটি হলো যে তাদের নেতৃবৃন্দ 5ই আগস্টের পরে ছাত্র রাজনৈতিক শক্তিগুলোর সাথে, বিশেষ করে বিএনপির যারা সমমনা ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র সেবক দল এবং অন্যান্য যারা আছে, তাদের সাথে সেইভাবে খুব বেশি একটা বসা বিষয় আলোচনা হয়েছে বলে আমার জানা নেই। নির্বাচনকে কেন্দ্র করে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে এরকম এক্সক্লুসিভ কোন কমিটি কাজ করার কথা ছিল, সেইটা হয়। এবং তৃতীয় কারণটি আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে বহু বছর ধরে অনেক দূরে থেকে বাংলাদেশকে বোঝা, বাংলাদেশের পরিবর্তনকে বোঝা, বাংলাদেশের নার্ভকে বোঝা, বাংলাদেশের রাজনৈতিক ডিনামিক্সকে বোঝা, বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক রাজনৈতিক যে বাস্তবতা সেটাকে বোঝা আসলে কি সম্ভব? এটা কি হিউম্যানলি পসিবল? এর জন্য সেই মানুষটাকে খুব ইন্টেলেকচুয়াল হতে হবে, সেটা আমি মনে করি। কিন্তু বাস্তবতায় থাকা এক জিনিস, দূর থেকে দেখা আরেক জিনিস। তো সেই জায়গা থেকেই আমি বলছি যে তাদের নেতৃবৃন্দের এই যে ডিস্টেন্স লিডারশিপ, এই জায়গাতেও একটা গ্যাপ আছে বলে আমি। তো যা হোক, আমরা ফিরে আসি ফলাফলের ক্ষেত্রে। ফলাফলে যেটা দেখা যাচ্ছে যে ফলাফলে একটা ভূমিধস বিজয় হয়েছে ঐক্যবদ্ধ ছাত্র ইয়ের পক্ষে, যারা কিনা ঐক্যবদ্ধ সমর্থিত, শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তারা বিপিজিএস, এজিএস 3টি পজিশনেই তারা জয়লাভ করেছে। সো পজিশনের ক্ষেত্রে জয়লাভ করেছে, এটা যেমন ঠিক, তেমনি প্রতিপক্ষের থেকে অর্থাৎ বিএনপির থেকে তারা অর্ধেকের থেকে বেশি ভোট পেয়েছে, কোথাও কোথাও 2-2.5 গুণ বেশি ভোট পেয়েছে। যেমন পিপি প্রার্থীর ক্ষেত্রে যদি আমরা বলি, সেখানে 14,000 ভোট সে পেয়েছে, 14,042টি ভোট পেয়েছে। পক্ষান্তরে তার প্রতিদ্বন্দ্বী পেয়েছে 5,708টি ভোট। তাহলে এইখানে কত গুণ বেশি ভোট সে পেয়েছে? এত বেশি ভোট কেন ছাত্রদলের প্রার্থী থেকে শিবির প্রার্থী পেল? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাহলে কি ভাবছে? তারা কি সবাই শিবির করছে? সবাই শিবির যদি করে থাকে, তাহলে সেই বাস্তবতাও তো আমাদেরকে বুঝতে হবে যে কেন এরকম একটি বাস্তবতা তৈরি হল। এটা একদিনে তো হয়নি। ছাত্রলীগের ব্যানারে কারা ছাত্র রাজনীতি করেছে?
ইসলামী বা ইসলাম ধর্মীয় রাজনৈতিক অপব্যাখ্যা দিয়ে রাজনীতি করবার যে সুযোগ তৈরি করে দেওয়া হয়েছিল গত সরকারের সময়, সেই সরকারের দায়িত্ব এখানে অবশ্যই আছে। সুস্থ ধারার ইসলামিক রাজনৈতিক দল, ইসলামিক আদর্শ, ইসলামিক মূল্যবোধ, এই ঘরানার রাজনৈতিক দলের পক্ষে যদি জনগণের সমর্থন বাড়তে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে মানুষ ওরকম একটি বাস্তবতাই চাচ্ছে। এখানে সবগুলো পদে, যতগুলো পদে তারা বিজয়ী হয়েছে, সবগুলো পদের ফলাফলকে যদি যুক্ত করেন, তাহলে মোট ভোটের অর্থাৎ ৩৯,০০০ প্লাস ভোটের একটা সিংহভাগ ভোট কিন্তু সে পাশে গিয়েছে। আমরা যদি ইলেকশন ম্যানিফেস্টোতে দেখি যে শিবির সমর্থিত ইলেকশন ম্যানিফেস্টোতে তারা বলছে যে গণরুম কালচারের বিরুদ্ধে তারা কাজ করবে, তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশের জন্য কাজ করবে, তারা শিক্ষকদের সাথে কমিউনিকেশন বাড়াবে, গবেষণায় তারা বাড়াবে, বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে তারা ধাবিত করবে, নারীদের নিরাপত্তার কথা বলেছে, তারপরে এই ধরনের কথা বলা হচ্ছে। কিন্তু নারীদের নিরাপত্তা প্রশ্ন বলতে শিবির সমর্থিত যারা তার কি বোঝান? নারী নিরাপত্তা বলতে কি হিজাবকে বোঝানো হচ্ছে, নাকি নারীকে সান্ধ্য আইনের আওতায় নিয়ে রুমে হলে ফেরার ব্যাপার করা হবে, নাকি নারীকে বাল্য বিবাহ দেওয়ার ব্যাপারে তাদের সমর্থন থাকবে? আমি বিশ্ববিদ্যালয় ছাত্রীদের কথা বলছি না, সারা দেশের কথা বলছি। তো এই জায়গাগুলো পরিষ্কার ঠিক এখন হয়নি। যেহেতু ইলেকশনটা হলো, ম্যানিফেস্টোটা দিয়ে তার ইলেকশনে জিতেছে, কিন্তু ম্যানিফেস্টোটা চুলচেরা বিশ্লেষণ করা দরকার। কারণ বাংলাদেশ একটি বহুজাতিক মুসলিম প্রধান দেশ হলো, এখানে অন্যান্য জাতির মানুষের বসবাস আছে, এখানে আমাদের পাহাড়ে মানুষ আছে, সমতলে আদিবাসী আছে, এখানে গারো পাহাড়ে আদিবাসী আছে, এখানে মণিপুরী আছে, খাসিয়া আছে, আমাদের এখানে দলিত আছে, আমাদের এখানে হরিজন আছে, আমাদের এখানে চা বাগানের শ্রমিকরা আছেন, আমাদের দেশে সনাতন ধর্মের মানুষ আছেন, মুসলিম আছেন, শিয়া আছেন, কাদিয়ানি আছেন, আহমদিয়া আছেন, বিহারি মানুষ আছেন। এত বিপুল সংখ্যক, এত বিচিত্র মানুষের একটি দেশে আমরা চাইলে যে কোনো একটি মতাদর্শ চাপিয়ে দিতে পারি না। আমরা নিশ্চয়ই শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল এবং ফলাফল পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধি যেভাবে করে বক্তব্য দিয়েছে তাদিক কায়েম, সেই বক্তব্যের মধ্যে সভ্যতা আছে, ভব্যতা আছে, সেখানে নতুন চিন্তা ভাবনা আছে, এগিয়ে নেওয়ার বাসনা আছে। আমরা মনে করি যে সেগুলো মিন করে তারা কথাগুলো বলছেন। আশা করি তেমন দিকেই হয়তো আমাদের বাংলাদেশ আগামী দিনে যাবে। আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনগুলোতে যদি একই রকম ফলাফল হয় অথবা কাছাকাছি ফলাফল হয়, তাতেও কিন্তু বুঝতে হবে যে যেই রাজনৈতিক দলটি 5ই আগস্টের পরের সময় থেকে আজ পর্যন্ত তাদের উচ্চারিত শব্দের 98% শব্দ নির্বাচন সংক্রান্ত করেছে, তাদের বুঝতে হবে যে এদেশের নির্বাচন মানেই জনসমর্থন নয়। এদেশের নির্বাচন মানে হলো মানুষকে বোঝা, মানুষ কি চায়, মানুষ এগিয়ে যেতে চায়, মানুষ তার জীবিকা নিয়ে এগিয়ে যেতে চায়, সম্মানজনক পেশায় মানুষ যুক্ত হতে চায়, মানবিক মর্যাদা চায়, আইনের শাসন চায়, সুশাসন চায়, আইনের চোখে সবাই সমান, এটি চায়। এদেশের মানুষ আমলাতন্ত্র চায় না, এদেশের মানুষ এমপি তন্ত্র চায় না, দুর্বৃত্তায়ন চায় না। এদেশের মানুষ সাদা পাথরকে সাদা পাথরের জায়গায় রাখতে চায়, দেশের মানুষ নদীর বালুকে নদীর দাঁড়িয়ে রাখতে চায়, এদেশের মানুষ কষ্ট করে ফসল ফলায়, এদেশের মানুষ কোভিডের সময় নিতান্ত দুঃখের মধ্যে জীবনযাপন করে বেঁচেছিল। এই মানুষগুলোকে বোঝার ব্যাপার আছে। রাজনীতি মানেই হলো, ভোট মানেই হলো জনপ্রিয় আপনি জিতে আসবেন এমনটা নয়। আপনি যদি ঠিক মেসেজ দিতে না পারেন, আপনি যদি ঠিক কৌশল নিতে না পারেন, আপনি যদি মানুষকে স্বপ্ন দেখাতে না পারেন, আপনি যদি পরিবর্তনের দিনগুলোকে প্র্যাগমেটিক্যালি উপস্থাপন করতে না পারেন, তাহলে মানুষ আপনার দিক থেকে মুখ সরিয়ে নেবে। যেমন উদাহরণ হিসেবে এখানে আমি বলি যে 31 দফা বিএনপি যেটা দিয়েছে বলছে, 31 দফার প্রচারণা কোথায়? কতজন মানুষ 31 দফা জানে? অথবা 31 দফা প্রণীত হয়েছে আমি তো জানি না কত তারিখে হয়েছে, কোন বছর হয়েছে। কারণ আমি যেহেতু বিএনপি করি না, আমাকে জানতে হবে যে তাদের এরকম একটা প্রোগ্রাম আসছে, এরকম একটা প্রোগ্রামে এই চিন্তাগুলো করা হয়েছে,
এখানে কারা কাজ করেছে, কোন গবেষক কাজ করেছে, এটা নিয়ে মাঠে যাওয়া হয়েছে কিনা, অংশীজনের সাথে কথা বলা হয়েছে কিনা, সেই জায়গাটা। তো সবকিছু মিলিয়ে তারা 31 দফার কথা বলছে, কিন্তু সরকারের সংস্কার প্রস্তাবে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু মেনে নিতে তারা অনেক বেশি গড়িমসি করেছে। অনেকগুলো জায়গাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারপরে মৌলিক কিছু দাবিতে তারা ইয়ে করে নাই, এখন একমত হয় নাই। অর্থাৎ তারা সরাসরি ইলেকশন চাচ্ছে, সংসদে বসবে, কিন্তু সংবিধান সংশোধনের জন্য তো আমাদের গণপরিষদ, সেটার কি হবে? গণপরিষদ করে তো আমরা এখন পর্যন্ত ইয়ে করতে পারিনি, সংসদে আমাদের সংবিধান তৈরি করতে পারিনি। তো সেইটা তো একটা জরুরি কাজ, একটা মৌলিক কাজ। অথবা এত বড় একটা ফাঁকা রেখে একটা দেশের একটা সংবিধান কিভাবে দাঁড়াতে পারে? সো আমাদের দেশটাকে আমাদের মতো ভাবে, আমাদের দেশটাকে আমাদের মানুষদের পছন্দের মতো করে, এদেশের মানুষের চাহিদা মতো করে তৈরি করবার জন্য সংবিধান সংশোধনের যেমন দরকার আছে, আমাদের সাংস্কৃতিক বিপ্লবের দরকার আছে, সহমর্মিতার দরকার আছে, ইন্টারসেকশনালিটি দরকার আছে, জেন্ডার ডাইভার্সিটি দরকার আছে, পরিবেশ নিয়ে ভাবার দরকার আছে। সবকিছু নিয়েই আমাদের কাজটি করতে হবে। সর্বশেষে আমি আশা করব যে এই বিশ্লেষণ, এই বিবেচনা, এই আলোচনা আপনারাও করুন, মতামত দিন। আমাদের দেশবাসীকে, আমাদের স্টুডেন্টদের কাছ থেকে শিক্ষা নিয়ে সবাই মিলে সচেতন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠে শান্তিপূর্ণ বসবাস করি। সবাই ভালো থাকুন। আগামী সপ্তাহে কোনো একদিন অন্য আরেক কোন বিষয় নিয়ে হাজির হব। ভালো থাকুন। খোদা হাফেজ।